আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি সদ্য প্রয়াত প্রাক্তন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্বর্গীয় সন্দীপ সেন শর্মা মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে। গতকালই খবরটা পেয়ে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি উনি চলে যাবেন। কয়েকদিন আগে খবর পেয়েছিলাম যে উনি অসুস্থ আছেন, অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। তো সেই কারণে আমি তখনই জানলাম বিষয়টা। আমি সন্দীপদার সম্বন্ধে খোঁজ নেওয়া শুরু করলাম। ওদের সংগঠনের যারা নেতৃত্ব আছে, সুমিতা দেবনাথ, এখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুমিতা দেবনাথকে ফোন করে জানতে পারলাম। তো সুমিতা বলল যে অনন্দা, উনি তো হসপিটালে ভর্তি, টাটা মেমোরিয়ালে ভর্তি আছেন হসপিটালে। তো বাড়িতে গিয়ে তো কিছু হবে না, গেলে হসপিটালে যেতে হবে। তো যাই হোক, হসপিটালে কোথায় কীভাবে আমারও যাওয়ার ইচ্ছাটা ভীষণভাবে ছিল, কারণ সন্দীপদার সঙ্গে একটা ভীষণ আত্মিক সম্পর্ক ছিল, পারিবারিক সম্পর্ক ছিল। এবং যারা সন্দীপদার সঙ্গে মিশেছে প্রত্যেকেই জানে, আমাদের ডিপার্টমেন্টে যারা সন্দীপদার সঙ্গে মিশেছে, সঞ্জিতা খুব জনপ্রিয় ছিল। সন্দীপদা ভীষণ ডিপার্টমেন্টে ভীষণ একজন জনপ্রিয় এবং দক্ষ অফিসার বলে পরিচিত ছিলেন। আমি আমার চাকরি জীবনে যতজন অফিসার পেয়েছি তাদের মধ্যে প্রত্যেকে তো দক্ষ নয়, অনেকেই অযোগ্যও পেয়েছি, যোগ্যও পেয়েছি, অযোগ্যও পেয়েছি, সব রকমই পেয়েছি। তার মধ্যে যোগ্য যে সমস্ত অফিসারদের পেয়েছি তার মধ্যে সন্দীপদা একজন। সন্দীপদার নাম অবশ্যই আসবে তাদের মধ্যে, যাদেরকে আমার মনে হয়েছে লাইফে যাদেরকে পেয়েছি, যে সমস্ত অফিসারকে পেয়েছি, আমি কিন্তু সবাইকেই অনেস্ট অফিসার হিসাবে পেয়েছি। এটা আমার ভাগ্য বলতে পারেন। যাই হোক, এখন বিষয় হলো যে সন্দীপদা হঠাৎ করে চলে গেলেন, এটা ভাবতে পারা যায় না। সন্দীপদা বোধহয় আমার থেকে খুব বেশি হলে 4 বছরের বড় হবেন। সন্দীপদার সঙ্গে আমার প্রথম পরিচয় খুব সম্ভব 1995 কি 96 সালে। 1995 কি 96 সালে সন্দীপদার সঙ্গে পরিচয়, সম্ভবত 95 সালেই হবে। কারণ 95 সালে সেই সময় আমি হাওড়াতে, আমার প্রথম পোস্টিং হাওড়াতে হয়, এবং হাওড়াতে তখন আমি 4 নম্বর সাব ডিভিশনে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। আমি যাদবপুরে রাত্রিবেলায় বি পড়ার সুযোগ পাই। সেই বি পড়তে গেলে, হাওড়ার থেকে চাকরি করতে করতে বি পড়তে গেলে অসুবিধা। যাদবপুরেই একটি সাব ডিভিশন আছে, 16 নম্বর সাব ডিভিশন, সেখান থেকে পড়তে সুবিধা। তো সেই কারণেই আমার যাদবপুরে পোস্টিং নেওয়ার জন্য আমি নিউ সেক্রেটারি বিল্ডিংয়ে যাতায়াত করতাম। সেই যাতায়াত করার সূত্রেই সন্দীপদার সঙ্গে আমার পরিচয় হয়। কারণ সন্দীপদাও সেই সময় প্ল্যানিং ডিভিশন, নিউ সেক্রেটারি বিল্ডিংয়ের মধ্যেই প্ল্যানিং ডিভিশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন। তো উনি আমার থেকে সিনিয়র ছিলেন, উনি বেশ বুদ্ধিমান ছিলেন, হ্যাঁ, এবং কথাবার্তাও খুব মিষ্ট। তো ওনার থেকে আমি পরামর্শ নিতাম ইত্যাদি। তো যাই হোক, আমার যাদবপুরে পোস্টিং হয় না, আমার মৌলালিতে পোস্টিং হয়। মৌলালিতে সার্কেল 1-এ আমার পোস্টিং হয়, 1.5 বছর সেখানে ছিলাম। তো মৌলালিতে পোস্টিং থাকাকালীন আমার যাদবপুরে, মৌলালির থেকে 1.5 বছর থাকার পরে যাদবপুরে পোস্টিং হয়। ইতিমধ্যে সন্দীপদাও আমার ট্রান্সফারের কয়েক মাস আগে সন্দীপদাও প্ল্যানিং ডিভিশন থেকে প্রমোশন পেয়ে যাদবপুরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছেন। সন্দীপদা জয়েন করার 4-5 মাস পরে আমি সন্দীপদার আন্ডারেই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে ওখানে জয়েন করি এবং একসঙ্গে কাজ করেছি বহু বছর। দুটো অফিস মিলিয়ে সন্দীপদার সঙ্গে 16 নম্বর সাব ডিভিশন এবং প্ল্যানিং ডিভিশন, এই দুটো অফিস মিলিয়ে না হলেও 1 দশকের বেশি, 12-13 বছর তো হবেই একসঙ্গে কাজ করেছি। বিভিন্ন অম্ল মধুর সম্পর্ক হয়েছে। একসঙ্গে থাকলে ঘটিবাটি, একসঙ্গে থাকলে ঠোকাঠুকি হয়। সুতরাং বন্ধুত্ব যেরকম হয়, অনেক সময় মতের অমিলও হয়। সব রকমই সন্দীপদার সঙ্গে আমার হয়েছে। একসময় 16 নম্বর সাব ডিভিশনে থাকাকালীন শেষের দিকটাতেই একটু খোটাখুটি লেগে গেছিলো, বিশেষ কোনো একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে খোটাখুটি লেগে, খোটাখুটিটা একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল। বিরাট সংখ্যক কর্মচারীরা দুভাগ হয়ে গেছিলেন। একটা বড় দল আমার সঙ্গে, আমাকে, আর একটা ছোট দল সন্দীপদার সঙ্গে ছিলেন। এই কথাটা পৌঁছায় হাতিবাগানের ডিভিশন অফিসে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তখন ছিলেন সুদিন ভট্টাচার্য মহাশয়, পরবর্তীকালে চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন। তো ভট্টাচার্য সাহেব
জানার পরে, এই ঘটনাটা জানার পরে উনি সাব ডিভিশনে আসেন এবং রুদ্ধদ্বার বৈঠক করে আমাদের সমস্যাটা মিটিয়ে দিয়েছিলেন। যাই হোক, সন্দীপদা মারা গেছেন গতকাল। আমি যখন আজকে আমার মিসেসকে বললাম, ও ভীষণভাবে মানে রিয়্যাক্ট করলো যে তুমি কেন দেখা করে আসোনি, মানে ওর কথা বলতে গিয়ে কান্না পেয়ে যায়। ও যেভাবে রিয়্যাক্ট করেছিল সেই হিসাবে আমার আবেগে একটা কান্না চলে আসছে। কারণ সন্দীপদার থেকে আমরা ঋণী ছিলাম। এই কারণে মানে বলতে গিয়ে আবেগ চলে আসলে বলাটা ঠিক হয় না। ঋণী ছিলাম, ভীষণভাবে ঋণী ছিলাম। আমার মিসেস বলল যে তুমি আমাকে কেন বলোনি, আমি যেতাম টাটা মেমোরিয়ালে। আমি বললাম যে টাটা মেমোরিয়ালে কোথায় আছে কি আছে জানি না, বলে খোঁজ নিয়ে চেষ্টা করলে কি যাওয়া যেত না। যাই হোক, বুঝতেই পারছেন একটা পারিবারিক সম্পর্ক ছিল। সন্দীপদার বিয়েতে আমার সবান্ধবে নিমন্ত্রণ ছিল। সন্দীপদার বিয়েতে আমি যেতে পারিনি, সেদিন ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল, কিন্তু আমার মিসেস গিয়েছিলেন। আমার মিসেস সন্দীপদার বিয়ে অ্যাটেন্ড করেছিলেন। আমার বোধহয় সেদিন একটা পরীক্ষা ছিল বা কোনো একটা কিছু বিষয়ে আমি যেতে পারিনি। বুঝতেই পারছেন যে সাধারণত মানে অফিস কলিগ হিসাবে যখন নিমন্ত্রিত হয়, সেই নিমন্ত্রণে শুধু অফিস কলিগই তো নিমন্ত্রিত হয়, বাড়ির লোক তো নিমন্ত্রিত হয় না। কিন্তু আমি সবান্ধবে নিমন্ত্রণ পেয়েছিলাম। আমার 16 নম্বর সাব ডিভিশনে কিন্তু অন্যান্য সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা ছিলেন বা অন্যান্য যারা ছিলেন কেউই কিন্তু সবান্ধবে নিমন্ত্রিত হননি। আমি একমাত্র সবান্ধবে নিমন্ত্রিত হয়েছিলাম এবং আমি সেই জন্য আমি যেতে পারিনি বলে আমি আমার মিসেসকে পাঠিয়েছিলাম। আমার সবচাইতে ওনার কাছে যেটা আমি ঋণী মূলত, বা আমার মিসেসও যে কারণে ঋণী, সেটা হলো আমার বাচ্চা, আমার ছেলে, এখন তার 25 বছর বয়স। আমার ছেলে পিজি হসপিটালে হয়েছিল এবং সন্দীপদার জামাইবাবুর আন্ডারেই হয়েছিল। সন্দীপদা থাকাতে ভীষণ সুবিধা হয়েছিল। সন্দীপদা জামাইবাবুকে বলে দিয়েছিলেন, জামাইবাবু প্রফেসর ছিলেন, গাইনোকোলজির প্রফেসর, ওনার আন্ডারেই আমার মিসেস দেখায় ভর্তি হয়। সেটা ভীষণভাবে সাহায্য করেছে। আমি নিজে একটু কুড়ে মানুষ, আমার ওই যাতায়াত ঠাতায়াত এগুলো ঠিক হয় না, দূরে বাসে টাসে করে। সন্দীপদার এই বিষয়টা, আর যে কোনো বিষয়েই সন্দীপদার সঙ্গে মানে আমি তো তখন নতুন, একদমই নতুন। সন্দীপদা অ্যাস্টিনিয়ার হয়েছে। সন্দীপদার ভাগ্য ভালো, উনি 10.5 বছরের মাথায় অ্যাস্টিনিয়ার হয়েছিলেন। আমরা যে পরে ঢুকেছি আমাদের সেই সুযোগটা আর হয় না, আমাদের 23-24 বছর লেগে যায় এবং একটাই প্রমোশন হয়, তারপরে আর হয় না। তো সন্দীপদা 10.5 বছরের মাথায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়েছিলেন, আর তারপরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়েছিলেন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তো এখন আমাদের কাছে একটা দুঃস্বপ্ন, মানে হয় না, হওয়া যায় না এখন আর। তো আমি তো চাকরি পেয়েছিলাম পাশ করার 7 বছর পরে। আমি পাশ করার 5 বছর পরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কল পাই। তারপরে 2 বছর কয়েক মাস লেগে যায় চাকরিটা পেতে। 7 বছর, 7.5 বছর প্রায়, যার ফলে 7 থেকে 7.5 বছর নষ্ট হয়ে যায়। সন্দীপদার কিন্তু একদিনও নষ্ট হয়নি। সন্দীপদা যখন জিআই ট্রেনিং করছিলেন, জিআই ট্রেনিং অবস্থাতেই উনি পরীক্ষা, উনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কল লাগেনি, ওনাকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছিল। কারণ অ্যাজ এ জিআই ট্রেনিং উনি এতটাই ভালো কাজ করেছিলেন যে ওনার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মানে সন্তুষ্ট হয়ে ওনাকে একটা স্পেশাল সুযোগ করে দিয়েছিলেন এবং যার ফলেই সন্দীপদা কম বয়সে প্রমোশন এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হতে পেরেছিলেন। সন্দীপদা সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই, যারা ডিপার্টমেন্টে আছে প্রত্যেকেই জানে সন্দীপদা কাজে ভীষণ দক্ষ ছিলেন এবং অনেস্ট ছিলেন। সাধারণত অনেস্ট লোকরা কাজে দক্ষতা খুব একটা দেখা যায় না, বা কাজ করার ইচ্ছাও থাকে না। যাদের অনেস্ট, মানে কাজ নিয়ে যাদের কোনো ইন্টারেস্ট নেই, বিশেষ কোনো ইন্টারেস্ট নেই কাজের নিয়ে, তাদের অনেক সময় কাজের প্রতি অনীহা দেখা যায়, যে কাজকর্মকে এড়িয়ে চলতে পারলেই ভালোবাসে। কিন্তু সন্দীপদা কিন্তু সেটা ছিলেন না। সন্দীপদা অনেস্ট থাকলেও উনি কিন্তু কাজ করতেন। ওনার সাব ডিভিশনে যখন 16 নম্বরে আমি ওনার সঙ্গে কাজ করছি, এত কাজ, মানে পড়াশোনা করবো না কাজ করব, ভাবতেই পারিনি। কারণ আমি হাওড়ার থেকে খবর নিয়েছিলাম যে এই সাব ডিভিশনে খুব একটা কাজকর্ম হয় না। আমাদের একটা সেকশনে যা কাজ হয়, টোটাল সাব ডিভিশনে তত কাজ হয় না। সুতরাং যখন পড়ছি সেই সময় কাজের চাপ বেশি থাকলে অসুবিধা, সেটা জেনেই এসেছিলাম।
কিন্তু সন্দীপ দা অ্যাস্ট্রিনিয়ার এবং সুদিন ভট্টাচার্য সাহেব ছিলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, দুজনেই কাজের লোক ছিলেন। তো কাজের প্রেশার ছিল, ভীষণভাবেই কাজের প্রেশার ছিল। তো সন্দীপদাকে যখনই যেখানে দেখেছি অ্যাস্ট্রিনিয়ার হিসাবে, তো আমি ওনার কাছে কাজ শিখেছি, কোনো অসুবিধা হলে ওনার কাছে জিজ্ঞেস করতাম। পরবর্তীকালে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়েছিলেন, বা আমি হাউজিং ছেড়ে চলে যাওয়ার পরেও কখনো কোনো অসুবিধা হলে, কোনো কিছু নিয়ে ডিসপিউট হলে ওনাকে ফোন করতাম, সন্দীপদা কী হবে বলুন তো। যেহেতু আমি হাউজিং ছেড়ে দিয়েছিলাম, 20 বছর হাউজিংয়ে কাজ করার পরে আমি রোডসে চলে যাই। 8 বছর আমি রোডসে ছিলাম, 8 মাস আমি পিডাব্লিউডিতে ছিলাম, যার ফলে 8 বছর 8 মাস প্রায় 9 বছরের মতন আমি হাউজিংয়ের বাইরে ছিলাম, যার ফলে সন্দীপদার সঙ্গে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। লাস্ট সন্দীপদাকে আমি দেখেছিলাম জলসম্পদ ভবনে। সন্দীপদা সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্স করতেন, উনি সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্সের নেতৃত্ব ছিলেন, আর আমি এসডিএ ওয়েস্ট বেঙ্গলের সভাপতি, আমিও একটি সংগঠনের নেতৃত্ব। তো আমাদের সংগঠনের এবং সন্দীপদাদের সংগঠনের, দুটো সংগঠনেরই একটা মিটিং, মানে কমিটি মিটিং জলসম্পদ ভবনে একটা শনিবারে হয়েছিল। সেইখানে সন্দীপদার সঙ্গে আমার দেখা হয়েছিল। সন্দীপদার সঙ্গে দেখা, আমি শুনেছিলাম সন্দীপদা এসছে শুনেই আমি, আমার মিটিংটা শেষ হওয়ার পরে সন্দীপদার সঙ্গে গিয়ে দেখা করতে যাই, যে সন্দীপদা আপনি এখানে এসছেন শুনে আসলাম। ও আস্তে আস্তে এসে ভালো আসো, চা খাও। উনি চাটা খাওয়ালেন। এছাড়াও ওনাকে অভয়ার মিছিলে উনি হেঁটেছিলেন, সেখানেও আমি ওনাকে দেখেছি। ইঞ্জিনিয়াররা যে অভয়ার মিছিলটা করেছিল সেখানে। যাই হোক, সন্দীপদা এত কম বয়সে মারা যাবেন এটা তো মানে ভাবতেই পারিনি। হ্যাঁ, আমি আমার মিসেসকে বললাম যে হসপিটালে ভর্তি আছে, বাড়ি যাবে, এটাই তো স্বাভাবিক ভেবেছিলাম। উনি মিসেস ভীষণ আমার উপর রেগে গেছেন, প্রচণ্ডভাবে রেগে গেল। আজকেই যখন বললাম জানো এই হয়েছে, আমার ছেলেকে বললাম, ছেলে তো চিনতে পারছে না। আমি বললাম তোকে কিন্তু চেনে, ছোটোবেলায় তুই যখন ছোট্ট ছিলি তো এই অনেক সময় সাব ডিভিশনে নিয়ে গেছি, কোলে নিয়ে গেছি তোকে, সন্দীপদা তোকে চেনে। সন্দীপদা একটা মেয়ে আছে, সন্দীপদার মেয়ে আমার ছেলের থেকে ছোট, পড়াশোনা করছে শুনেছি। ওনার মিসেসের সঙ্গে আমার সেভাবে আলাপ নেই, আমি জানি না ওনার মিসেস আমাকে চেনেন কিনা, ব্যক্তিগতভাবে চেনেন কিনা, বা আমার নাম জানেন কিনা। একদিন বোধহয় দেখেছিলাম 16 নম্বর সাব ডিভিশনে, যে প্রথমেই বলেছি যে আমি তো বিয়েতে যাইনি, সুতরাং বিয়েতে দেখার আমার সুযোগ হয়নি। কিন্তু পরবর্তীকালে 16 নম্বর সাব ডিভিশনের কোনো একটা প্রোগ্রামে হয়তো উনি এসেছিলেন, যদি এসে থাকেন বোধহয় একদিন দেখেছিলাম। উনি তো একটা চাকরি করতেন, বিয়ের সময় কোনো একটা সায়েন্টিস্ট পদে চাকরি করতেন সেন্ট্রাল গভর্নমেন্টের বোধহয়, এখন কী করেন আমি জানি না, ওনার সঙ্গে আমার আলাপ নেই। তবে সন্দীপদা খুব আমোদে লোক ছিলেন। 16 নম্বর সাব ডিভিশন কিন্তু ধুমধাম করে বিশ্বকর্মা পূজা হতো, সন্দীপদার নেতৃত্বে আমরা বিশ্বকর্মা পূজা করতাম, এবং আমরা প্রত্যেক বছর পিকনিকে যেতাম। সন্দীপদার নেতৃত্বে আমরা বাস ভাড়া করে দূর দূরান্তে পিকনিক করতে যেতাম। এই সমস্ত মধুর স্মৃতিগুলো আছে। পরবর্তীকালে প্ল্যানিং ডিভিশনে সন্দীপদা চলে গেলেন, আমিও সন্দীপদার পিছু কয়েক মাস বাদে প্ল্যানিং ডিভিশনে চলে গেলাম। আমি প্ল্যানিং ডিভিশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সন্দীপদা প্ল্যানিং ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তারপর ওনার প্রমোশন হয়ে উনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হলেন, কিন্তু ওনার অফিস পাল্টালো না, উনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ওই একই অফিসেরই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, প্রথম পোস্টিং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 2 হিসাবে উনি প্ল্যানিং ডিভিশনের পোস্টিং পেলেন, এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 2ই কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের দেখাশোনা করতেন, অর্থাৎ তার অ্যাবসেন্টিস সব কিছু। পাশাপাশি ঘরে বসতাম তখন। আগে অ্যাস্ট্রিনিয়ার যখন ছিলেন আমরা 4 তলায় বসতাম, উনি বসতেন 2 তলায়। তো 4 তলার আমাদের পাশেই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ঘরটা সেই সময় ছিল, এখন যদিও নেই, এখন 3 তলায় ঘরটা আছে। কিন্তু 4 তলায় আমার 10 নম্বর ঘরে, সি ব্লকে, নিউ সেক্রেটারি বিল্ডিংয়ের সি ব্লক 10 নম্বর ঘরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্টরা পাশাপাশি বসতেন। সন্দীপদা বসতেন, আমাদের অ্যাবসেন্টি পেমেন্ট মানে সব করতেন। এরপরে সন্দীপদা ওখান থেকে ট্রান্সফার হয়ে অন্য অফিসে চলে যায়, আমিও হাউজিং ছেড়ে রোডসে চলে আসি, যার ফলে সন্দীপদার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগটা বন্ধ হয়ে যায়। মাঝে মধ্যে ফোনে কথাবার্তা হয়েছে। জলযন্ত লোকটা সেদিনও দেখলাম মিটিং করতে আসলেন, জলসম্পদ ভবনে দেখলাম। তার কিছুদিন বাদে 1 বছর, অভয়াকাণ্ডটা তো 1 বছর জাস্ট হয়েছে, তার মানে 1 বছরও হয়নি, ইঞ্জিনিয়ারদের মিছিলটা অনেক পরেই হয়েছিল, সেই মিছিলেও উনি পা মিলিয়েছিলেন। কিন্তু কয়েক মাসের মধ্যে এরকম হয়ে যাবে, এবং উনি কোনো রকম নেশা করতেন না, পান বিড়ি সিগারেট
কোনো রকম না, যে সাধারণত ছেলেরা তো সিগারেট খাই, অবশ্য এখন কমে গেছে, আমি নিজে খাই না, আমারও কোনো রকম নেশা নেই। তো সন্দীপদা কিন্তু কোনো রকম নেশা করতেন না, তো সেই লোকটার এরকমভাবে হঠাৎ করে এই কম বয়সে চলে যাওয়াটা ঠিক মানে মেনে নিতে পারছি না। আর ভাবতেই পারিনি যে উনি চলে যাবেন যদি ভাবতাম তাহলে হয়তো যেভাবেই হোক চেষ্টা করতাম। একটু অসুবিধা ছিল যেহেতু মিসেসের সঙ্গে আলাপ নেই, তো চেষ্টা করলে মানুষ কি না পায়, বা চেষ্টা করলে তো বাঘের দুধও পাওয়া যায়, চেষ্টা করলে হয়তো পেতাম। তাই জন্য না নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে, ভীষণভাবে নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন যে কথা বলতে বলতে আবেগ চলে আসলে অসুবিধা হয়, তাহলে কথা বলা যায় না। দেখা করতে পারিনি, সেই অপরাধ বোধ থেকেই এই ভিডিওটা বানালাম, না হলে ভিডিওটা বানাতাম না। ভীষণই অপরাধী মনে হচ্ছে। যাই হোক, এখানেই শেষ করছি। সন্দীপদা, আপনি যেখানেই থাকুন শান্তিতে থাকুন, আপনার স্ত্রী কন্যা যেন ভালো থাকে, ঈশ্বরের কাছে এই আশাই এটাই চাইব, আর কিছু না। এইটা বলে শেষ করছি। নমস্কার।